গাজায় সফরে যেতে ইসরায়েলের বাধা, অবিশ্বাস্য ক্ষোভে ফেটে পড়ল সৌদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সকল মুসলিম দেশ এক হলে কবেই তাদের নিরস্ত্র করা যেত। আরবের দেশগুলোর প্রতি তাদের মসনদ রক্ষায় পশ্চিমাদের সমর্থনের প্রয়োজনে আত্মঘাতী রূপে গাজা ইস্যুতে নিশ্চুপ থাকার পরিণতি ধীরে ধীরে টের পাওয়া যাবে। এরই মধ্যে গাজার পশ্চিম তীরে সেখানকার ধ্বংসযজ্ঞ যেন সরাসরি চোখে না পড়ে, সেজন্য ইসরায়েলি কর্তৃপক্ষ সৌদিকে নিরুৎসাহিত করছে। শুধু তাই নয়, শক্তভাবে বাধাও প্রদান করছে। এতে প্রচণ্ড ক্ষোভ উগরে দিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া এই যুদ্ধে ইসরায়েলিরা যে নীতিগতভাবে এবং নৈতিকভাবে সম্পূর্ণরূপে পরাজিত হয়েছে তাও ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়েছে খোদ ইসরায়েলি রাজনীতি ও সমর বিশেষজ্ঞরা। তারা এও বলেছে, যে যাই বলুক আর ইসরায়েল সরকার যতই প্রচার করুক, আসলে হামাসই এখনও গাজায় শাসন কার্য পরিচালনার ভার নিজেদের হাতেই রাখতে পেরেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আরব মন্ত্রীদের যেতে না দেয়া ইসরায়েলের উগ্রবাদিতার প্রমাণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিন ইস্যুতে সৌদির নেতৃত্বে 6 আরব দেশ ও তুরস্কের বৈঠক ইসরায়েলি বাধায় পশ্চিম তীর থেকে সরিয়ে জর্ডানের আম্মানে অনুষ্ঠিত হয়। এতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। এ সময় ইসরায়েলের কড়া সমালোচনা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অধিকৃত পশ্চিম তীরের আরব মন্ত্রীদের একটি প্রতিনিধি দলকে অনুমতি দিতে ইসরায়েলি সরকারের অস্বীকৃতি তাদের চরমপন্থা এবং শান্তির প্রতি প্রত্যাখ্যান হিসেবে প্রকাশ করছে। সৌদি মন্ত্রী আরও বলেন, পশ্চিম তীরে বৈঠক ঠেকিয়ে তারা দেখিয়েছে শান্তি নয়, দমন নীতিতেই বিশ্বাস করে তারা। ইসরায়েলের এই অহংকার আমাদের কূটনৈতিক প্রচেষ্টা দ্বিগুণের ইচ্ছাকে শক্তিশালী করে। এর আগে শনিবার ইসরায়েল জানায়, রোববারের পরিকল্পিত বৈঠকে জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীদের অংশগ্রহণের অনুমতি দেবে না তারা। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, মন্ত্রীরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচারের জন্য একটি উস্কানিমূলক বৈঠকে অংশ নিতে চেয়েছিলেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, এই সফরে বাধা দেওয়ার ফলে ইসরায়েল ন্যায়সঙ্গত আরব ইসরায়েলি মীমাংসার যে কোনো সুযোগকে হত্যা করছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বৈঠকের আগে বলেন, সম্মেলনে গাজায় যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে থাকা নিশ্চিত করার জন্য পুনর্গঠন পরিকল্পনা এবং তাদের উচ্ছেদের যে কোনো ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ করার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। ব্যাপক দমনপীড়ন ও হামলার কারণে জাতিসংঘ এবং ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছে ইসরায়েল। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও আরব ইউরোপের দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে মত দিয়েছে। সম্প্রতি গাজা ইস্যুতে দেয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালক অ্যাগনেস ক্যালামার্ড। বলেছেন, পশ্চিমারা 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ক্যালামার্ড শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় এমন মন্তব্য করেন। তিনি লিখেছেন, ম্যাক্রো সতর্ক করেছেন যে ইউক্রেন ও গাজার যুদ্ধের কারণে পশ্চিমারা তাদের বিশ্বাসযোগ্যতা হারাতে পারে। সত্যিই কি তাই? গাজায় ইসরায়েলি গণহত্যায় পশ্চিমাদের জড়িত থাকার ফলে বা এর প্রতিক্রিয়ায় নীরব থাকার ফলে তারা তো 19 মাস আগেই তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পরিচালকের মতে, সেই বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার জন্য শব্দের চেয়ে অনেক বেশি কিছুর প্রয়োজন। এদিকে ব্রিটিশ সরকার তাদের 6টি অস্ত্র কারখানায় 1.5 বিলিয়ন পাউন্ড অর্থাৎ $2 বিলিয়ন ব্যয় করবে এবং যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক অস্ত্র বহন ও নিক্ষেপ করতে সক্ষম যুদ্ধবিমান কিনবে বলে জানিয়েছে রয়টার্স। এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা যুক্তরাজ্যে তৈরি 7,000 দূরপাল্লার অস্ত্র কিনবে। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলির মতে, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থেকে শেখা কঠিন শিক্ষা তাদেরকে এই শিক্ষায় দিয়েছে যে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে হবে। এদিকে জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী সুড ডয়েচে
জেইতুং সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনীয় যুদ্ধের শুরু থেকেই স্পষ্ট ছিল যে রাশিয়াকে পরাজিত করা বিশেষ করে তার পারমাণবিক শক্তির কারণে অসম্ভব। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুহল স্বীকার করে বলেছেন, এটা স্পষ্ট যে মস্কো এবং কিয়েভের মধ্যে বিরোধ কেবল কূটনৈতিক সমাধানের মাধ্যমেই সমাধান করা যেতে পারে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ জবাব দেবে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সঙ্গে টেলিফোনে আলাপকালে তাকে আগামী সপ্তাহের বোর্ড অব গভর্নর্স বৈঠকে সংস্থাটির সঙ্গে ইরানের সহযোগিতার পাশাপাশি যে কোনো রাজনৈতিক পদক্ষেপের পরিণতি তুলে ধরতে বলেছেন। কারণ ইরান ইউরোপীয় পক্ষগুলোর যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরানের সঙ্গে সংস্থাটির অব্যাহত সহযোগিতা, সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সমস্ত ইরানি পারমাণবিক কার্যক্রম পরিচালনা এবং পারমাণবিক কার্যক্রম এবং উপকরণের বিচ্যুতির অনুপস্থিতির কথা উল্লেখ করে আরাকচি আইএই এর মহাপরিচালককে এমনভাবে তথ্য প্রতিফলিত করার আহ্বান জানিয়েছেন যাতে কিছু পক্ষ ইরানি জাতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অপব্যবহার করার সুযোগ না পায়। ইহুদিবাদী কিছু কর্মকর্তা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বিশেষ করে হামাসের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টির কথা বললেও ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন ইসরায়েলি মিডিয়া বিশ্লেষকরা। তারা বলছেন, হামাস দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ভেঙে পড়া কিংবা আত্মসমর্পণের কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবের বিষয়ে হামাসের সাম্প্রতিক প্রতিক্রিয়ার জবাবে ইসরায়েলি ইয়েদিওত আহরনোত পত্রিকার বিশ্লেষক ওভি ইয়াসাখরফ বলেছেন, হামাসের প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে হামাস যে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং পতনের কাছাকাছি এমন কোনো লক্ষণ তাদের মধ্যে নেই। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বিশ্লেষক স্বীকার করে বলেছেন, আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরের কোনো ইচ্ছাই হামাসের মধ্যে দেখা যায়নি। এ প্রসঙ্গে ইসরায়েলি দৈনিকটির আরেক বিশ্লেষক আসাফ মেইদানি দখলদার ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করে বলেছেন, তার ভাষায়, সমস্যা হলো ইসরায়েল আর মাসের পর মাস ধরে চলা অচলাবস্থা সহ্য করতে পারছে না। দেশটি এখন সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও উত্তরাঞ্চলে পুনর্গঠন কাজ, অভ্যন্তরীণ রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি, পশ্চিমা চাপ প্রভৃতি চ্যালেঞ্জের মুখোমুখি। আসাফ মেইদানি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা, যা চলমান সমস্যাকে আরও তীব্রতর করেছে। এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। এমনকি মার্কিন মধ্যস্থতা এখনও কোনো ফল এনে দিতে পারেনি। এদিকে সর্বশেষ মার্কিন প্রস্তাবের প্রতি হামাসের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং অবরোধ প্রত্যাহারের ওপর জোর দিলেও তেল আবিব এখনও পর্যন্ত এ ধরনের শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। শনিবার সন্ধ্যায় হামাস ঘোষণা করেছে যে তারা গাজায় যুদ্ধবিরতির জন্য উইটকফের প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি আগ্রাসনের স্থায়ী সমাপ্তি চেয়েছে। তবে হামাসের এই প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তার দাবি, হামাসের এই প্রতিক্রিয়া চলমান আলোচনাকে পিছিয়ে দিয়েছে। তবে হামাস প্রস্তাব প্রত্যাখ্যানের এই দাবি অস্বীকার করে বলেছে, আমাদের প্রতিক্রিয়া চুক্তির কাঠামোর মধ্যেই ছিল, কিন্তু ইসরায়েলের তরফে এমন আচরণ করা হচ্ছে যা চুক্তির শর্তাবলীর পরিপন্থী। রোববার এক বিবৃতিতে হামাস বলেছে, হামাসের প্রতি উইটকফের অবস্থান অন্যায্য এবং সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট। তিনি মধ্যস্থতার ভূমিকায় নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই দক্ষিণ গাজার রাফাহের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ত্রাণ সংগ্রহে যাওয়া সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। রোববারের এ ঘটনায় প্রায় 50 জন ফিলিস্তিনি নিহত ও 200 জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে 28 জনের মরদেহ খান ইউনিসের নাসের হাসপাতালে এবং 21 জনের মরদেহ রেড ক্রসের ফিল্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশই ইসরায়েলি গুলিবর্ষণে জখম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন ভোর থেকেই আমেরিকান বেসরকারি সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রচুর মানুষ জড়ো হন। তবে লোকজন যখন ওই কেন্দ্রের কাছাকাছি পৌঁছায়
তখনই ইসরায়েলি সামরিক যানবাহন থেকে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এমনকি ড্রোন থেকেও বিস্ফোরক ফেলতে শুরু করে, যার ফলে ব্যাপক হতাহত হয়। এক চিকিৎসা কর্মকর্তা বলেন, ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশের পরিস্থিতি ছিল চরম বিপজ্জনক। সেখানে উপর্যুপরি গুলি বর্ষণের কারণে অ্যাম্বুলেন্সগুলো আহতদের কাছে পৌঁছাতে পারছিল না। অনেকে ঠেলা গাড়িতে করে সরিয়ে নিতে হয়েছে। একই সময়ে গাজার কেন্দ্রস্থলে নেটো জারিম করিডোরের কাছে আরেকটি আমেরিকান ত্রাণ কেন্দ্রের দিকে আসা সাধারণ মানুষের ওপরও ইসরায়েলি সেনারা গুলি চালায় বলে জানান আরও কয়েকজন প্রত্যক্ষদর্শী। নুসেইরাত শরণার্থী শিবিরের আল আউদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে, বুরেইজ শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত ও ২০ জন আহত হয়েছেন। এদিকে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচায় আদ্রেই দাবি করেছেন, ত্রাণ বিতরণ কেন্দ্রে সেনাবাহিনীর গুলিতে হতাহত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। তবে ঘটনাটি তদন্তাধীন বলে উল্লেখ করেন তিনি। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, ইসরায়েল পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে মানবিক ত্রাণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যাতে অনাহারে থাকা বেসামরিকদের ব্ল্যাকমেইল করে তাদের উন্মুক্ত হত্যাযজ্ঞের এলাকায় জড়ো করা যায়। এদিকে দখলদার ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নির্মম সামরিক অভিযান চালিয়ে আসছে। অব্যাহত অভিযানে এ পর্যন্ত প্রায় ৫৪,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০ এর বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।